আজকে আমাদের সঙ্গে আছেন তেমনই একজন আর্টিস্ট মডেল শোভাদি। ওই মনে ভয় ছিল যদি বর জানতে পারে। আপনার কি মনে হতো আপনি খারাপ কিছু করছেন? খারাপ করছি না, মানে আমাদের গ্রামের দিকে 12 বছর হওয়া মানে বড় হয়ে গেছে, ওকে বিয়ে দিতেই হবে। 4 টাকা মানে তখন আমি বলছি 76 সালে, এমন দিন নেই যে আমি মার খাইনি। স্যারেরা স্টুডেন্টরা বলছে এইখানে বসবি, তোকে ছবি আঁকবো। একদিন হঠাৎ আমার বর ট্রেন থেকে পড়ে গেল, কিন্তু আমাকে 3টে বাচ্চা মানুষ করতে হবে, পড়াশোনা শেখাতে হবে। 2-3টে স্টুডেন্ট মিলে ছবি আঁকে, সেখানে যেতাম। তো ওই 3 ভাই বোন স্কুলে যেত, টিউশনি পড়তো, যে আগে আসবে সে ভাত রান্না করবে। মনে হয়েছে যে আপনার দিকে খারাপ ভাবে কেউ তাকাচ্ছে? বা না, কেউ আমার দিকে কোনোভাবেই তাকায়নি। 2000 হলে আমার কলেজ তো পয়সা দেয় না, আমি পয়সা কি করে পাবো? ও মানে আপনি কাজ করবেন, তারপরে বিকাশ ভবনে চিঠি দেবেন, তারপরে পয়সা পাবেন? হ্যাঁ, শুধু আটকায় মডেলদের পয়সা। দেখে বলতে পারি যে এইখানটা ভুল হচ্ছে, মানে আমার ছবিটা যদি আঁকে তবে আমি হয়তো কি কি প্রস্তাব রেখেছিলেন আপনারা? কিছু আমাদের একটা মাইনে মাসের ব্যবস্থা করো। মমতাদির কাছে গেলাম, বলে হবে না, এই দেশের সরকার এটা নেই। ওই যে জাহাঙ্গীর গ্যালারি আছে, ওইখানে আমি গিয়েছিলাম। তখন ও আমাকে একটা চিমটি কেটে দেখলো যে সত্যিই শোভা, কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আমাদের এই পর্বের স্পন্সর হলেন অন্নপূর্ণা স্বাদিষ্ট। আজ আমাদের অতিথি একজন মডেল। মডেল বললে বলুন তো মাথায় কি আসে? যে একটা র্যাম্প্যাড, সেখানে ক্যাটওয়াক হচ্ছে? না, আরেক ধরনের মডেলিং হয়, যেটা নিজেরা কতটা বেনিফিটেড হয় আমরা জানি না, কিন্তু কার স্বার্থে? আর্টিস্টদের স্বার্থে। তিনি হলেন আর্টের মডেল, যে আর্টিস্টরা ঘন্টার পর ঘন্টা তাকে দেখে ছবি এঁকে যান। আজকে আমাদের সঙ্গে আছেন তেমনই একজন আর্টিস্ট মডেল শোভাদি, শোভা বিশ্বাস। শোভাদি খুব মিষ্টি, এবং শোভাদির সঙ্গে কথা বলতে এত মজা লাগছে যে শোভাদি খুব, মানে কি বলবো, যে একদম মায়ের মতো, কিন্তু এমন মা যিনি একটা বিশাল বড় সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন। তো সেইটা ওনার মুখে কথায় ভীষণ, মানে যতক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম এবং কথা বলতে বলতে জানলাম যে আপনি 12 বছর থেকে এই রকম একটা প্রফেশন, যেই প্রফেশনে আসাটা মানে কেউ জানে না, মানে আমরাও ছোটবেলা থেকে সিনেমা দেখে জেনেছি, আমাদের কাছেও তো এইরকম। তো হঠাৎ করে 12 বছর বয়সে এইরকম একটা প্রফেশন যেখানে আপনাকে দেখে ছবি আঁকবে, কি করে এলেন? আমি এলাম তখন ছোটবেলায়, বাবার আর্থিক আয় কম ছিল তখন। আপনারা ক ভাই বোন? আমরা 7 ভাই বোন, 6 বোন 1 ভাই। আচ্ছা। তখন ওই দিদির বাড়ি এসেছিলাম খিদিরপুরে, স্কুল ছুটি ছিল, তো জামাইবাবু আমার মিউজিয়ামে কাজ করতো। আচ্ছা। মিউজিয়ামে দুপুরবেলা খাবার দিতে এসেছি, তখন খাবার দিতে এসে ভিতরে দৌড়ে দৌড়ে খেলা করছিলাম, ভিতরে এসেছি। তখন স্যারেরা স্টুডেন্টরা বলছে এইখানে বসবি, তোকে ছবি আঁকবো। তা আমি তো ভাবলাম যে কি এই ছবি আঁকাটা, ছবি আঁকাটা তো কোনো ব্যাপার না, ছবি আঁকবে তাহলে আমাকে একটা দেবে। হ্যাঁ দেবো। তাহলে আমি বসে পড়লাম, ছবি আঁকলো। তারপরে এই কালকেও আসবি? আমি বললাম হ্যাঁ কালকেও আসবো। এরকম করে আসতাম করলাম। তখন দিত 4 টাকা। এক একটা কতক্ষণ বসে থাকতে? তখন দিত 4 টাকা রোজ। রোজ 4 টাকা? 4 টাকা মানে তখন আমি বলছি 76 সালে। তা আমি 4 টাকা তখন অনেক পয়সা, মানে অনেক অনেক পয়সা। কতক্ষণ বসে থাকতেন ওখানে? ওই 1 ঘন্টা বসতাম, আবার একটু ঘুরে আসতাম, আবার এসে একটু বসতাম, 1 ঘন্টা টিফিন হতো, কোনো ব্যাপার না। ওরকম ছোট ছিলাম তো, এসে বসতাম। এরকম করতে করতে আমি মানে ওইখানেই থেকে কাজ করতাম। দিদির বাড়ি থাকতাম, কাজ করতাম। বাবাকে বললাম বাবা আমি বাড়ি যাব না, স্কুলে আর পড়বো না। বাবা বললো ঠিক আছে, তুই যদি এখানে থেকে করতে পারিস কর।
ওই তখন আমি ওইখানে 2 বছর ছিলাম। 2 বছর থেকে কাজ করতে আমার মেজ দিয়ে ও রিসরায় থাকে। ও তখন ভাবলো আমার বোন বড় হয়ে গেছে, বোনকে বিয়ে দেবো। মানে আমাদের গ্রামের দিকে 12 বছর হওয়া মানে বড় হয়ে গেছে, ওকে বিয়ে দিতেই হবে। তারপরে আমার জামাইবাবু বললো এই যে একটা ছেলে আছে হকারি করে, ওর সঙ্গে বিয়ে দিই। ছেলেটাকে জিজ্ঞেস করলো, একদিন আমার কলেজে নিয়ে আসলো, আমি তো দেখা হয় না আমার সঙ্গে, কলেজে এসে দেখলো, নিয়ে গেলো। পড়াশোনা করতেন মানে? না, আমি 5 থেকে 6-এ পড়েছি, আর পড়তে পারিনি। আচ্ছা। আর পড়তে পারিনি। তারপরে সেই নিয়ে গেল, নিয়ে গিয়ে বিয়ে দিল। আপনার বাড়িটা কোথায় জিজ্ঞেস করা হয়? এখন না, যখন ওই সময়ে যেটা বললেন বনগা থেকে আসতে। খিদিরপুরে থাকতাম মানে দিদির বাড়িতে। তার আগে বনগাঁয় থাকতাম। আচ্ছা। খিদিরপুর থেকে বিয়ে হলো, ব্যান্ডেলে চলে গেলাম। আচ্ছা। ব্যান্ডেল হুগলি আছে না, ওইখানে। হ্যাঁ। আচ্ছা। তারপরে তখনও বিয়ের পর যখন বিয়ে করলেন তখন কি আপনার যিনি বর তিনি কি জানতেন যে? না, জানে না। জানে না? না। তো তারপরে কাজ করলেন মানে ছেড়ে দিলেন? ছেড়ে দিলাম, পুরো ছেড়ে দিলাম। ওই মনে ভয় ছিল যদি বর জানতে পারে। তখন আপনার কি মনে হতো আপনি খারাপ কিছু করছেন? খারাপ করছি না, তবুও নিজেকে নিজে বুঝতাম যে এটা খারাপ। কেন বলুন তো, কেন খারাপ মনে হতো? তখন তো ছোট ছিলাম, বুঝতাম না। আপনাকে কেউ বলেছিল যে আপনি এটা খারাপ করছেন, মানে এই ধরনের কাজটা, বা মেয়েদের কাজ করা উচিত নয়? না, এটা আমাকে কেউ বলেনি কোনোদিন। আর আমি কাজ করছি, এটা আমার কাজ করছি মানে কলেজে আসছি, কাজ করছি, এইটাই আমার কাছে অনেক কিছু। তারপরে কলেজে আসতাম, ছেলে মেয়েরা সব নিজের মনে করে টিফিন আনতো, তা আমাকে খেতে দিত, খেতাম, ওরা খেত, ভাগ করে খেতাম। এরপরে যখন বিয়ে হলো চলে গেলাম শ্বশুরবাড়িতে, ভাড়া ঘর নিয়ে স্বামীকে নিয়ে ছিলাম। তারপরে 6 বছর সংসার করলাম। একদিন হঠাৎ আমার বর ট্রেন থেকে পড়ে গেল। হকারি করতো, পড়ে গিয়ে মাথায় ডিফেক্ট হলো। তাকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে অনেক ভালো করার চেষ্টা করলাম, কিন্তু ভালো হলো যেমন তেমন। নেশা করতো। নেশা করে সে মানে কি বলবো, এমন দিন নেই যে আমি মার খাইনি। ওই অবস্থায় সেই স্বামী নিয়ে থেকে আমি ভাবলাম যে না, এরকম সংসার করা যায় না, 3টে বাচ্চা আমাকে মানুষ করতে হবে। আপনার 6 বছরের মধ্যে 3টে, মানে তারপর শুরু কবে করলেন? মানে তারপরে ওই বর আস্তে করে বর একদিন চলে গেল। আমার শ্বশুরবাড়ি ছিল রানাঘাট, আমার বর চলে গেল। মানে 14 বছরের বিয়ে আর 20 বছরে ছেড়ে চলে গেল, তার মধ্যে আপনার 3টে সন্তান। শরীরের ওপর দিয়ে তো প্রচুর ধকল গেছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে ওই চলে গেল, না কিছু হেল্প করতো আমার বাবা মা, ওইখান থেকে পাঠাতো। হয়তো বাপের বাড়ি চলে যেতাম, গিয়ে 2-3টে বাচ্চা নিয়ে গিয়ে আমার ওখানে 1 মাস 2 মাস থেকে আবার চলে আসতাম। বাবা বলতো দেখ শ্বশুর বাড়িটা সব থেকে বড়। কিন্তু এর ভিতরে আমার স্বামী যখন ছেড়ে চলে গেল তখন আমি রাস্তা খুঁজে পাই না। লোকের বাড়ি যদি আমি বাসন মাজা কাজ করি, আমার 3টে বাচ্চা মানুষ করতে পারবো না, কিন্তু আমাকে 3টে বাচ্চা মানুষ করতে হবে, পড়াশোনা শেখাতে হবে, এইটা আমার মাথায়। তখন ওইখান থেকে কলেজে আসলাম। কলেজে আসলে আমি আবার কাজ পেয়ে গেলাম। গভর্নমেন্ট আর্ট কলেজে আমি কাজ করছি। তখন আমি প্রথমে এসেছি, তখন আমার বয়স তো কম, 20 বছর মতো। তখন সব মানে আর্টিস্টরা, যেখানে মানে প্রাইভেটে কাজ হয়, প্রাইভেটে হয়তো কারোর বাড়ি 2-3টে স্টুডেন্ট মিলে ছবি আঁকে, সেখানে যেতাম। কেউ ফটোগ্রাফি কাজ করবে, সে ডাকতো, যেতাম। ফটোগ্রাফি কাজ করলে আমি একটু বেশি পয়সা পেতাম, তাহলে ওদের টিউশনির পয়সাটা দিয়ে দিতে পারতাম। কিরকম মানে আপনার এটাতে রোজগার হতো? তখনকার দিনে যদি আমাকে 400 টাকা দেয়, 300 টাকা দেয়, ওইটাও অনেক। তারপরে একদিন একজনের সঙ্গে পরিচয় হলো, না বড় বাজারে মালিশ করার কাজ করবি, বাচ্চাদের মালিশ করতে হবে। আমি বললাম ঠিক আছে, ওটাও তো একটা নগদ পয়সা পাবো। ওই তখন বড় বাজারে যেতাম, সকালে উঠেই বড় বাজারে মারোয়ারিদের বাচ্চাদের চান করানো, তেল মাখানো, মানে মালিশ করা, সব করে গুছিয়ে দিলে 10 টাকা দিত। ওই 10 টাকাটা তখন মানে এরকম, মানে এক একটা বাচ্চা, 2টো বাচ্চা। আবার বিকেলে এসে যদি দেখতাম যে না কাজ নেই, কেউ ডাকিনি, তাহলে আবার আসতাম। এসে আমি আবার ওরকম মালিশ করে
পয়সা নিয়ে যেতাম, বাজার দোকান করতাম, একটু মাছ তো আনতাম। আর্ট কলেজে রোজ কাজ থাকতো? না, যখন থাকতো না, ধরো গরমের সময় থাকতো না, আমি তখন একদিন আসছি তো দেখছি পেপার না লোক পড়ছে, তখন লেখা আছে টুরিস্ট সেবা আয়া, বুঝলে, টুরিস্ট সেবা আয়া। আমি ওই নাম্বার ছিল অন্য, তখন ফোন ছিল না, অন্য ফোন দিয়ে ফোন করে জিজ্ঞেস করলাম যে আপনার কি আয়ার দরকার, টুরিস্ট আয়া? বললো হ্যাঁ। তার আচ্ছা, সঙ্গে বেড়াতে যাওয়ার সময়? হ্যাঁ, তখন তার সঙ্গে আমি কথা বললাম যে টুরিস্ট সেবা আয়া, তাহলে আমি যাব বেড়াতে, ও আমি যাব, তাকে সেবা করতে হবে। প্রথমে গেলাম হরিদ্বার, আচ্ছা। প্রথম আমার হরিদ্বার, ওখানে 7 দিন থাকলাম। ওরা যেরকম ঘুরতে গেল আমাকে ঘোরালো, কিন্তু আমার রোজ যেরকম কত ছিল তখন, এই 250 টাকা ছিল কলেজে, ওই হিসাবে আমাকে দিত পয়সা, আর ওদের সব খরচা। এইবারে ওরকম ঘুরে এলাম হরিদ্বার থেকে। তারপরে তারপরে সেবা করতেন মহিলা কোনো? মহিলা স্বামী স্ত্রী দুজন যেত, তাদেরকে ওই হয়তো এই ওষুধ নিয়ে আসো, খাবার দাও, তারা কাপড় ছেড়ে দিল, তাদের ইয়ে করো, তাদের মালিশ করো, তাদের মানে ওইটাই করো, আর ওদের সঙ্গে ঘুরতে যাও, গাড়িতে উঠবে ঘুরতে যাবে, আমি ঘুরতে গেলাম তার সঙ্গে, এরকম করে মানে আমার চলছিল। এইবারে প্রত্যেকবার ওই ওরাই না ডাকতো, ওরা যোগাযোগ করে নিল, আমাদের ডাকতো এই গরমের ছুটিতে, পুজো, এই যে লক্ষ্মী পুজোর পরের দিন ছুটি, কালী পুজোর দিন, এই ছুটিটা যেতাম। ওদেরকে 3 ভাই বোনকে বলে বুঝিয়ে দিতাম যে দেখ আমি বাজার দোকান সব করে দিয়ে যাচ্ছি, আর দোকান ঠিক করা আছে। মেয়ে কি বড়? মেয়ে বড়। তো ওই 3 ভাই বোন স্কুলে যেত, টিউশনি পড়তো, যে আগে আসবে সে ভাত রান্না করবে। আচ্ছা, তখন কাঠে ভাত হতো, যে আগে আসবে সে ভাত রান্না তখন করবে। বাচ্চাদের কত বয়স এই যে আপনি ট্যুরে চলে যাচ্ছেন? এই 4, 3, 4, 5। আচ্ছা, হ্যাঁ, পিছু তো সব। হ্যাঁ, ও তারপরে ওই বাচ্চারাই নিজেরা থাকতো। ভয় করতো না যে বাচ্চাগুলোকে একা রেখে চলে যাচ্ছি এরকম? তার জন্য পাশের বাড়িদের বলতাম, ওরাও তো দেখতো যে না ওর মা কাজ করছে, তার মানে আপনি বাচ্চাগুলো। বলতে চাইছেন আপনার পারিপার্শ্বিক সমাজ হ্যাঁ, আপনাকে অনেকটা সাহায্য করেছে হ্যাঁ। এই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ। যে আপনি কাজ করুন, কারণ আপনার বাচ্চারা যেত না কারোর বাড়িতে, আচ্ছা, বলতাম রাত্রিবেলা ঘুমাতে গেলে কেউ জিজ্ঞেস করবে এই খেয়েছিস, এই শুয়ে পড়েছিস, এইটা একটু কেউ জিজ্ঞেস করতো, ওতেই অনেক। খবর নিতেন কি করে বাচ্চারা কেমন আছে? মানে কতদিনের ট্রিপ হতো? 7 দিন 10 দিন? 7 দিন 10 দিন। 7 দিন 10 দিন হ্যাঁ। মানে তারপরে এসটিডি বুথের ফোনটা রাখতাম, ওদের যদি দরকার হতো বুথে গিয়ে আমাকে ফোন করতো, আর আমার যদি দরকার হতো এই STD বুদ্ধিগুলো কি করে বার করেছিলেন? কি করব, তখন হয়তো মাথায় চলে এসছে। মানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাচ্চাকে একটা ছোট জায়গায় রেখে যেতে ভয় পাচ্ছি, কিন্তু আপনি বুদ্ধি করে এসটিডি নাম্বার বাচ্চাদের দিচ্ছেন এবং আপনার বাচ্চারা সেখান থেকে ফোন করছে সেখানে, মানে এই বুদ্ধিগুলো। আমি একবার ওরকম আমাকে ফোন করলো এসটিডি বুথে, হ্যাঁ, সকালবেলা আমি তিরুপতি যাব, সব হ্যাঁ। হয়ে গেল, বুক হয়ে গেল সব, হট করে ফোন গেল যে না বাবা মারা গেছে। তখন আমি কি করব, আমি খুঁজে পেলাম না, তখন আমি ওই সব ছেড়ে দিয়ে চলে আসলাম। ওখান থেকে করমণ্ডল ট্রেন আছে সকালে, ওই ট্রেন ধরে চলে আসলাম। নিজেই বাচ্চাগুলো কষ্ট পাবে, কাঁদবে, মানে ওরা অনেক ইয়ে করবে। তারপরে সেই ওখান থেকে চলে আসলাম, এসে বাচ্চাগুলোকে নিয়ে থাকলাম, যা করার করলাম। মানে আমরা ভাবি যে সাহস কাকে বলে, আপনাকে দেখে তো আমি মনে জোর পাচ্ছি। কিন্তু 3টে ছেলে মেয়েকে আমি মাধ্যমিক পাস করিয়েছি। বড় ছেলেকে উচ্চ মাধ্যমিক পাস, আর ছোট ছেলে উচ্চ মাধ্যমিক পাস, আর মেয়েও উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস। বাহ, মানে হ্যাটস অফ টু ইউ, মানে আপনাকে সত্যি কুর্নিশ যে আপনি এইভাবে। আমি একটা ছেলেকে মানুষ করব বলে প্রাইভেটে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম দিল্লিতে এক জায়গায়, সেইখানে গেল, গিয়ে ওখানে গিয়ে দেখছে ডাক্তাররা এমনি কাজ করছে, করতে করতে হট করে না, মানে ওইটা গ্রাম সাইড তো, তা দেখছে কিডনির ব্যবসা হচ্ছে। আর আমার ছেলে না একটু সত্যিবাদী, ও তখন ওই মানে বলল যে এটা ঠিক নয় ডাক্তারবাবু, তো বললো সেটা তোকে দেখতে হবে। তারপরে ওর তখন মনে মনে অনেক রাগ হতো, আমাকে বললো মা ডাক্তারি পড়বো, কলেজ স্ট্রিট থেকে বইয়ের নাম বললো, বই কিনে পাঠালাম।
ওখানে গিয়ে বই পড়বে কোথায়, ওইখানে গিয়ে তারপরে ওই দেখেন বললো মা, রাত্রে ফোন করলো মা এই এই খেয়েছি এই খেয়েছি। এটা কোথায় গেছিল? দিল্লি একটা নার্সিং হোমে। রাত্রে খেতে গিয়ে মুখ ধুতে যায় না, সেই অবস্থায় ও পালিয়ে এসছে। মানে যতটা পারে হেঁটে এসছে, তারপরে ট্রেন ধরেছে, নিজের প্রাণটা বাঁচিয়েছে। প্রথম যেদিন শুরু করলেন, মানে আপনি কি এটা ক্লাসে বসে করলেন নাকি কোনো প্রাইভেট জোনে গিয়ে আপনার এই মডেলিং? ক্লাসেই। আচ্ছা, ক্লাসেই। তো মানে এত স্টুডেন্টের মাঝখানে কোনো বাজে অভিজ্ঞতা বা আপনার মনে হয়েছে যে আপনার দিকে খারাপ ভাবে কেউ তাকাচ্ছে? বা না, কেউ আমার দিকে কোনো ভাবেই তাকায়নি, কেউ তাকায়নি। তারা শুধু পেপার নিয়ে বসে আছে যে আমি কতক্ষণে দিদি বসবে কাজ করবে। আচ্ছা, এইটাই ওদের। কোনোদিন কোনো খারাপ অভিজ্ঞতা আমার হয়নি। হয়েছে প্রথম দিন হয়েছে, কিন্তু তারপরে আমি ওইটা মাথায় রেখেছি, আমার 3টে বাচ্চা মানুষ করতে হবে, তাহলে এই আমাকে করতেই হবে। ওই তখন বেছে নিলাম যে না করবো। তাহলে কি আপনার কি মনে হয় যে এই যে পোশাক, মানে আমরা পরি বা না পরি, সেটা রেসপেক্টটা যে তাকাচ্ছে তার উপর ভীষণ নির্ভর করে? মানে এই যে আর্টিস্ট, তারা তো কাজের খাতিরে এটা পুরোটা করছে, মানে আপনি তাদের চোখে রেসপেক্টটা দেখতে পেয়েছেন তখন, বা যারা আজকে সেই জন্য আমি কি কাজ করব কি কাজ করব না এইটা ভেবে চিন্তে আমি বললাম না, আমাকে যদি বেঁচে থাকতে হয় ভালোভাবে, তাকে আমি সম্মান নিয়ে যদি বেঁচে থাকতে হয়, তাহলে আমি কলেজেই যাই। আমি কলেজে গেলে আমি সেই সম্মান পাবো, আর আমি মানে অন্য কেউ আমাকে ইয়ে করবে না। তাহলে এটা তো আপনার কথা বা যেটা পরিষ্কার হচ্ছে যে ছোট পোশাক বা এই যে রেপ, মানে ছোট পোশাক পরলেই তাদের পুরুষদের কামনা বাসনা জন্মাতে পারে, এটা তো এটাকে স্কুলে নেই, এই কলেজে নেই। এটা যদি কলেজে থাকে যে ও খারাপ নজরে আমাকে দেখছে, মাস্টাররা যদি বুঝে যায়, আমাকে যদি কেউ এরকম করে, আমি মাস্টারকে বললে তাকে রাস্টিকেট করবে, তাকে কলেজে রাখবে না। এটা কলেজ জানে, মানে স্টুডেন্টরাও ভর্তি হয় যখন, তখন তারা জানে। এই জন্য একজন মহিলা যে পোশাক বিহীন হয়ে বসে আছেন, তাকেও সেই সম্মানটুকুই দেওয়া হচ্ছে, কারণ আসলে তো পোশাক পরি বা না পরি, আসলটা হচ্ছে সম্মান। সম্মান, একদমই তাই। তার মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে কতটা আমরা যে ওখানে রেস্ট্রিকশন আছে যে কেউ কিছু করতে পারবে না, তার মানে আমাদের এখানেও যারা করছে তাদের কাছেও যদি সেই প্রশাসনিক রেস্ট্রিকশন থাকে যে করবে না, তাহলে বোধহয় রেপ বা এই টিজিং বা রেপ জিনিসগুলো সত্যিই হয় না। তো আর বাইরে কোথাও করেছেন নাকি শুধু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বা কলকাতার ভেতরে? না, আমি বোম্বেতেও করেছি, ম্যাড্রাসেও করেছি। আচ্ছা, বোম্বেতে করেছি বললাম, ওই যে জাহাঙ্গীর গ্যালারি আছে ওইখানে আমি গিয়েছিলাম। তো একটা মাস্টারের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে গল্প। নামটা কি জানেন? নামটা ভুলে গেছি, একাডেমিক স্যার, তিনি মারা গেছে। আচ্ছা, তো ওর সঙ্গে দেখা হলো, ওই রকম মানে আমার সঙ্গে আমি সত্যি কিনা অন্য কেউ, তখন ও আমাকে একটা চিমটি কেটে দেখলো যে সত্যিই শোভা। তারপরে আমি বললাম হ্যাঁ কেন, আমি তো ভূত নই। তো বললো ঠিক আছে। হিন্দিতে বললো না বাংলায় বললো? না, সে তো বাঙালি। ও আচ্ছা, বাঙালি। উনি একটা ছবি করেছে, সেই ছবিটা আমি দেখে বলে দিয়েছি এইটা অরবিলা। মানে ছবিটা কিরকম, একটা মুক্ত সেই ঝিনুকের মধ্যে, আর একটা ঝিনুকটাকে এরকম চেপে রেখেছে, এইটা শুধু অরবিলাই আছে, মানে এইটা অরবিলাই আছে না, এটা অনুভব করে নিতে হবে যে জিনিসটা দেখে এলাম। ওইটা আমি স্যারকে ডাইরেক্ট বললাম যে এটা অরবিলা। তখন বললো হ্যাঁ অরবিলা, তুমি কি করে জানলে? আমি বললাম আমি ঘুরে এসেছি, আমি দেখে এসেছি। আরো আর্টিস্টদের সঙ্গে পরিচয় হলো, বললো আমার এইখানে কাজ করবে। আমি বললাম দেখো আমি তো টুরিস্টের সঙ্গে এসেছি, আমি এইখানে 3 রাত থাকবো। তা 3 রাতে, তা বললো ঠিক আছে 3টে রাত তোমাকে আমি চাই। 3টে রাত ওখানে 5-6টা স্টুডেন্ট হলো। আমি দেখো সারাদিন ঘুরে আসবো, তারপরে আমি কতটুকুনি থাকতে পারবো বসে জানি না। বললো ঠিক আছে, যা থাকবে তাতেই হবে। তখন আমাকে নিয়ে একটা মানে ওদেরই এক্সিবিশন করতে এসছে, ওরা বাইরে থেকে এসছে,
8টার সময় এসে ঘুরিয়ে বুড়ো বুড়িকে ঘরে ঢুকিয়ে দিলাম, তারপরে আমি বসে রইলাম, বসতে বসতে ঘুমিয়ে রইলাম। যেরকম থাকছি ওরা তো কাজ করেই যাচ্ছে। ওরম ভাবে মানে আপনি ঘুমিয়ে পড়ছেন, তাতে ছবি আঁকা চলছে। ছোট ব্রা জাঙ্গিয়া পড়েছিলাম। আচ্ছা। তারপরে ওরকমই মানে যেরকম ঘুমাচ্ছি ওরা কাজ করেই যাচ্ছে, সারা রাত কাজ করছে, আমি ঘুমিয়ে সকালবেলা উঠে তারপরে বললাম আমরা গোয়া চলে যাচ্ছি। তা বোম্বে ওদেরকে বললাম আমাকে একটা ক্যামেরা কিনে দাও না, দিয়েছে, ক্যামেরা কিনে দিয়েছে। ওই ক্যামেরা দিয়ে আমি এখন ফটো তুলি। তাই? বাহ। বোম্বে গোয়ায় গিয়ে দেখছি যে কত সিনারি। মেয়েরা কি করলো, জলে নামলো, নামতে নামতে বিড়ালটা এইখান দিয়ে মারা ছিল, খুলে এরকম ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। আমি আবার কি করছি, এমনি করে ফটো তুলছি। এখন ওরা বলছে কি, না 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 না, আমি দূর দাঁড়াও, আমি একটা ফটো তুলে নি। শুয়ে আছে বালিতে গড়াগড়ি খাচ্ছে, আমি একটা ফটো তুলছি। বলছে নো 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 না, একদম চুপ কর, আমি আগে তুলে নি। এরকম তুলে মানে আপনার কাছে তো মনে হচ্ছে যে আমি কি, এরাও তো কিছু যাই আসে না। মনে হচ্ছিল যে আমি লোকের কাছে যাই, যে আমি এই ফটোগুলো নিয়ে আমি কলেজে দেখাবো সবাইকে, দেখো আমি এই ফটোগুলো তুলেছি, আমাকে বলো এই দেখো। ওইটা পরে আমি শুয়ে, আমি পরেই নি, শুয়ে আছে, ওই ফটোগুলো আমি তুলবো না? একদম তুলেছি, কিন্তু যেখানে ধুতে দিলাম আমাকে দেয়নি, দেয়নি, সব ফটো দেয়নি, ওই ফটোগুলো নিয়ে নিয়েছে। তার মানে আপনার ফটো তুলতে ভালো লাগে? কটা দিয়েছে। আপনি কখনো বিদেশ থেকে অফার পেয়েছেন যে এই ধরনের, গেছেন? না, আমি পাসপোর্ট করতে দিয়েছিলাম, দিয়ে তারপরে চিন্তা করলাম আমি ওদের ভাষা বুঝি না, ওরা আমার ভাষা বুঝবে না, তাহলে গিয়ে আমাকে একটা ঘরে 8 ঘন্টা 6 ঘন্টা বন্ধ করে রেখে ও চলে যাবে, আর ওইখানে সবকে ডাকবে, কথা বলবে। এইটা আমার মাথায় ঢুকলো যে আমি এক জায়গা বন্দি হয়ে বসে আমি 15 দিন থাকতে পারবো না। এরকম করতে কি কখনো কোনো খারাপ, মানে বাইরেও তো গেছেন, প্রাইভেটলি কোথাও গেছেন যে আর্ট কলেজের বাইরে বা স্টুডেন্টদের বাইরে ডাকা? না, এই যাইনি, জাননি। তো ওই জন্য আপনার কোনো খারাপ, মানে আপনার বুদ্ধি তো বেশ ভালো আছে। আর এটা তো সত্যি কথা যে পড়াশোনার বুদ্ধি কিন্তু এক নয়। আচ্ছা, যদি কখনো বাইরে গিয়ে আপনার এরকম মনে হতো যে ভয় করছে বা কিছু, তো মারামারি করতে পারতেন? মানে নিজেকে বাঁচানোর সেই এটা কোনো অভিজ্ঞতা? শক্তি তো ছিল গায়ে, সে শক্তি ছিল গায়ে। আর মানে কেউ কিছু বললে যে আমি ইয়ে করবো, সেটা আমি করতাম। কি করতেন? লোকের সঙ্গে আমি বেশি ইয়ে করতে পারি না। যেমনি আমি ব্যাঙ্গালোরে গেছি, একটা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে আমি খাবার চাইছি, ওরা জিজ্ঞেস করলো ল্যাঙ্গুয়েজ, তা আমি বললাম বাংলা, বেঙ্গলি। তো বললো নো নো, তাই বললে হিন্দি, নো নো নো, তো কি বললো ইংলিশ। আমি তো ইংলিশ বলতে পারবো না। বললো তাহলে তুমি, মানে ওরা ইংলিশে বললো যে খাবার তুমি পাবে না। আমি ঠিক আছে, হিসাব করে দেখলাম আমাকে বলতে হবে আমি 2 প্লেট রাইস, হ্যাঁ, আর 2 প্লেট চিকেন, তারপরে দইটাকে চাইলাম কড, হ্যাঁ, এরকম চাইলাম সল্ট, সব চেয়ে নিলাম, সুগার নিয়ে, আর পয়সাটা দেওয়ার বেলায় আমি বলছি এই নে পয়সা। তখন বলছে কি, হ্যাঁ নো 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 নো, আমি এই পয়সা নে। হ্যাঁ, তখন বলছে কি একজন, এই গালাগালি দেবে না। আমি এই কোত্থেকে ছিলি এত সময়, আমাকে যে ভোগালি এত সময় কোথায়, এখন পেয়েছিস, মনে পড়েছে? নিয়ে পয়সা দিলাম, পয়সা দিলাম, পয়সা ফেরত দিলাম। আমার তখন রাগ হয়ে গেছে, অনেক রাগ। এত বাংলা গালিটা বুঝতে পারছেন? আমি একটু ইশারায় শুনলাম, দূরে দেখছে একটা বাঙালি পেয়েছে, মুরগি করবে। হ্যাঁ, আমি ওইটা বুঝতে পারলাম। তখন আমি বলছি না, আমি গালাগালি তো দিইনি, আমি গালি নেই দিয়া, তোমাকে পয়সা দিয়া। ও হিন্দিতে বলছে, আমি হিন্দিতে বলছি, হিন্দি আমি বলতে পারি। তখন ও দিল, আমি তখন বললাম যে এরকম। তাহলে আমার তখন যদি ও আমাকে মারতো, কিছু করতো, আমি তো রেগেছিলাম। আমি বাইরে গেলে শাড়ি পরি না, চুড়িদার পরি। আচ্ছা, ওই জন্য আমি ওরকম ব্যবহার। মানে আপনার মানে ভাবনাটা দারুণ, মানে অসাধারণ। তো এই যে আপনাদের এখন
রোজগার আপনি এখনো করছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন কিরকম দেয়? মানে সেই সময় 4 টাকা 400 টাকা থেকে এখন 1000 টাকা দেয়। এখন 1000 টাকা দেয়। হ্যাঁ, আমি যদি আবার ফর্ম ভরে ভর্তি করি তো 2000 হবে, আচ্ছা। কিন্তু করি না কেন? 2000 হলে আমার কলেজ তো পয়সা দেয় না, তো আমি পয়সা কি করে পাবো? কলেজে তো পয়সা আটকে রাখে, তাই জন্য যাই না বাবা, যা পাই তাই। ও আচ্ছা, আপনি এখন 850 টাকা দেয়, 850 টাকা দেয় পড়তে, আপনার নোট দিই না পড়তে টিকে। কলেজ কেন পয়সা দেয় না? মানে পয়সা আটকে রাখে কেন জানি না, এই প্রিন্সিপাল এসছে তবে থেকে আমরা পয়সা পাই না ঠিক করে। যদি এই প্রিন্সিপাল থাকে তাহলে আমরা এরকমই পয়সা পাবো 2 বছর 3 বছর 5 বছর পর পর। জানি না, আগে পেলাম 2.5 বছর পর, এবারে পেলাম 4 বছর পর, এখন কি জানি, তাও তো পুরো পয়সা পাইনি। এরকম কি করে পাবো? ওই জন্য তো নতুন কেউ আসে না। আসবে কেউ নিজের খেয়ে নিজের ইয়ে করে? না, টাকা ছাড়া কাজটা তো টাকার জন্যই তাহলে? করা, যদি টাকাই না পাওয়া যায়। তো আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেছেন যে টাকা কেন পাওয়া যাচ্ছে না? প্রতিবাদ করে লাভ হয়নি। আমরা বিকাশ ভবনে চিঠি দিই, চিঠি দিলে আমরা পয়সা পাই। ও মানে আপনি কাজ করবেন, তারপরে বিকাশ ভবনে চিঠি দেবেন, তারপর পয়সা পাবেন? হ্যাঁ, সেইটা 2 বার পেলাম সেরকম করে। আচ্ছা, কত বছরের পেন্ডিং ক্লিয়ার হলো? 4 বছরের পুরো ক্লিয়ার হয়নি। এখনো পুরো হয়নি 4 বছরেরটা? না, পুরো ক্লিয়ার করেনি। বাহ, অসাধারণ। আবার এই জমে যাবে, আবার কবে দেবে মানে ভগবান আপনাকে জানে। নিয়ে কতজন আছেন আর্টিস্ট এখন, মানে মডেল এখন? আমরা 8 জন আছি। কোন সময় পুরুষ নারী মিলিয়ে নাকি আপনি মহিলা? না, মহিলা। শুধু মহিলা? হ্যাঁ, একটা ছেলে আসে, সে পয়সা পায় না বলে আসা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়েছে। সে আসতে পয়সা নেই, আসে না। নতুন এবারে 2 জন এসছে, এখন যদি পয়সা দেয় কাজ করবে, না দিলে কাজ করবে না। মানে আমি একটু হিসেব করতে চাই জাস্ট, যে আপনি যদি পার ডে 1000 টাকা করে পান, তাহলে 12 মাসে 12,000, 48,000। মানে আমি ভাবছি যে কয়েক লক্ষ টাকা আটকে রেখে প্রাপ্য, মানে এই কাজটাও যে কাজ সেটা নয়, কিন্তু প্রায় 11 লক্ষ। 11 লক্ষ টাকা হ্যাঁ, আটকানো ছিল। কিন্তু ক্লাবেরা কত করে পাচ্ছে? 1,10,000। মানে হিসেব ওদের পয়সা কম পড়ে না, ওরা ঠিক মাসের মাস পেয়ে যায়। বলুন, ওরা যদি আমাদের মতন মানে কম পেতো তাহলে তো ওদের গায়ে লাগতো, কিন্তু ওরা তো মাসের মাস পেয়ে যায়, ওদের কোনো ব্যাপার নেই। আপনারা তো শিল্পী না, শিল্পীদের পয়সা অফিসের পয়সাও কোনোদিন আটকায় না, অফিসের পয়সাও মাসের মাস পেয়ে যায়। শুধু আটকায় মডেলদের পয়সা, মডেলদের পয়সা দিতে চায় না, তাই না? হ্যাঁ, তার জন্য কি আপনারা করেছেন, বা আপনাদের এই যে এই 3 মাস বন্ধ করেছিলাম কলেজ। ক্লাস আছে, প্রিন্সিপাল বলছে কি তোমাদের ট্যাকের পয়সা খরচা করে কাজ করে। তো ওরা বলছে আমরা গরিবের ছেলে, সবাই তো বড় লোক ছেলে না, আমরা এসছি তাহলে কলেজের সব ফ্যাসিলিটি পাবো বলেই এসছি। তারপরে হয়নি, বন্ধ। এবার যদি কলেজ খোলে তাহলে আমরা কাজ করব। মানে আমাদের আর্টিস্টদেরকে নিজেদের পয়সায় পড়তে আসতে হবে, নিজেদের পয়সায় মডেলকেও পয়সা দিতে হবে। দিতে হয়নি কোনোদিন। আচ্ছা, এবারে হয়তো হতো, কিন্তু আমার চিঠির জন্য আমরা পয়সা পেয়ে গেছি। আচ্ছা, তো আপনি কোথায় চিঠি দিলেন? বিকাশ ভবনে? বিকাশ ভবনে দিয়েছি। তারপর বিকাশ ভবনে আবার গিয়ে জিজ্ঞেস করেছি, এখনো আমাদের কোনো উত্তর এলো না, বললো নবান্নে গেছে। তারপরে অফিস থেকে বললো যে না, আমরা ব্যবস্থা করছি, দাঁড়াও, কোথায় কি আছে। কতদিন ধরে এই ব্যবস্থাপনাটা চলেছে? মানে এই যে চিঠি দেওয়ার পর কতবার, মানে কতদিন পর পেলেন পয়সা? 1 মাসের মধ্যে পেয়েছি। ও বাহ, তারপর কি করলেন? নবান্নে গেলেন? নবান্নে আমরা যাইনি। আচ্ছা, ওই চিঠি ওরা যাওয়া করেছে, ওরাই করেছে। যখন টাকা দিচ্ছিল না আপনি কিছু বলেছেন আর কি কাউকে? না, আমরা বলবো কেন, সবাই তো জানে, মাস্টাররাও জানে, মাস্টারদেরও বললাম যে দেখো আমরা তো এরকম করলাম, তোমাদের ক্লাস হচ্ছে না, তোমরা কোনো ব্যবস্থা করো। তো ওরা কি করলো ভগবান জানে, এটা তো আমরা জানি না। আর ওরা মাস্টার, আমরা মডেল, ওদের সঙ্গে কথা বলে আমাদের তো কোনো লাভ নেই। ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করবো। এই আচ্ছা, আর এই যে একজন মারা গেছিলেন ওই কাঞ্জিলাল, কাঞ্জিলাল, তারপর বোধহয় আর্টিস্ট প্রদোষদার নেতৃত্বে একটা কিছু আপনাদের পেনশনের জন্য বোধহয় একটা কিছু গেছিল। ওইটা আমি অনেক 10 বছর 2000 সাল থেকে চেষ্টা করছিলাম। আচ্ছা, বিকাশ ভবনে করলাম, নবান্নতে গিয়ে করলাম। কি প্রস্তাব রেখেছিলেন আপনারা? যে আমাদের একটা পেনশনের ব্যবস্থা করো, কিছু আমাদের একটা মাইনে মাসের ব্যবস্থা করো, বলে হবে না।
এই দেশের সরকার এটা নেই। তারপরে বন্ধ করে দিলাম। আবার সেই মমতাদির কাছে গেলাম, গিয়ে অনেক চেষ্টা করার পরে তারপরে আমি দিলাম তিনবার দিলাম চিঠি, কিছু হয়নি। তারপরে প্রদোষদার সঙ্গে গেলাম, গিয়ে ইন্টারভিউ মানে অ্যাপার্টমেন্ট দিল। তারপরে আবার গেলাম, চিঠি লিখে নিল প্রদোষদা, অ্যাপার্টমেন্ট দেওয়ার পরে গেলাম, গিয়ে কজন অ্যাপার্টমেন্ট নেবে দাঁড়াও ওইখানে, দিদি বেরোলো। তারপরে দিদি বেরিয়ে তারপরে কথা বললো ঠিক আছে কোনো ব্যাপার নাই, ফাইলটা নিল, চলে গেল। নিচ্ছে যাবে, তখন আমি বলছি দিদি তুমি কিচ্ছু জানো না, আমাদের যে মডেল কিভাবে কি করতে হয় তুমি কিচ্ছু জানো না, এই যে এইভাবে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এটা কি জানো না। তখন আমাকে প্রদোষদা টানছে, বলছে বলতে হবে না কিছু, ছেড়ে দাও। তুমি দিদির সামনে একদম ডিরেক্ট এটা হ্যাঁ বললে? ডাইরেক্ট বলছি, সবাই বলছে এমনি তুমি করে কথা বলো না, আর আমার সেটা মনে ছিল না, মাথায় ছিল না যে কি বলবো কি বলবো না, এটা আমার মাথায় ছিল না। তারপরে দিদি ফাইলটা নিজের বুকের ভিতরে নিল, হাতে ধরে নিয়ে উঠে পড়লো, গাড়িতে উঠে পড়লো, চলে গেল। তারপরে সেই দিনেই খবর জানতে পারলাম যে না, আমাদেরটা হয়ে গেল। কত হলো পেনশন? 1,500 টাকা মাসে? হ্যাঁ, মাসে 1,500 টাকা। আর কোনো ভাতা পান, মানে না, লক্ষ্মীর কোনো ভাতা না। ভান্ডার বা? লক্ষ্মীর ভান্ডার পাবো কি করে, 60 বছর এই বয়স হয়ে গেছে, তাও বলছি কি গো আমার বৃদ্ধা ভাতাটা পাবো না। হ্যাঁ তুমি লাইনে আছো, পাবে। আমি যে লাইনে 4 বছর 5 বছর হবে এই সামনে 15 তারিখে, কিন্তু আমাকে দিল না, এখনো দিচ্ছে না, লাইনে আছে। আমার পরে অনেকে মানে করেছে, আপনি পেতে তারা পারেন, পেয়েছে। মানে আপনি পাওয়ার যোগ্যতা আছে আপনার? হ্যাঁ, আচ্ছা, দিচ্ছে না, দিচ্ছে আমাদের না। পঞ্চায়েত ভালো না, দেওয়ার হলে তো কবে দিয়ে দিত। একটা তো ঠিক কথা যে আপনি যে তুমি করে গিয়ে দিদিকে বললেন সাহস দেখিয়ে, তাতে তো কাজটা হলো। হ্যাঁ, তার মানে সাহসটা দেখানো দরকার, বলুন। সাহস না, তখন রেগে গেছিল, মানে রেগেও তো সাহসটা হ্যাঁ। দরকার। রেগে গেছিলাম, মনে অনেক কষ্ট হয়েছিল, দুঃখ পেয়েছিলাম যে এতবার আসছি তার মানে আর হবে না, এটাই ভেবে নিয়েছিলাম। তখন ওই মানে ওই মনের দুঃখে কষ্টে যাই হোক বলে ফেলেছিলাম। আপনি কষ্ট পেলে রেগে গেলে কিন্তু দারুণ, এটা আমি যা বুঝতে পারলাম। শোভা দিয়ে একদম হিট। চলুন আরেক কাপ চা খাই আমরা, আপনি তো খাবার খাচ্ছেন, আরেক কাপ চা। আমরা একটা ছোট্ট চায়ের ব্রেক নিয়েছিলাম, তো চা এসে গেছে আমাদের কাছে। আচ্ছা, অন্নপূর্ণা স্বাদিশ আমাদের একজন স্পন্সর, সে তাদের তরফ থেকে মানে এই দুটো এখন আমরা একটু করে খাবো। চটপটা মুন চিপস, এটা দারুণ টেস্টি, একটু খেয়ে বলো তোমার কেমন লাগছে। ও ভেতরে আবার স্ন্যাক্স সসও পাওয়া যায়, বাহ, খেয়ে দেখো তো কেমন খেতে। চটপটা মুন চিপস, সঙ্গে আবার সসও থাকে, স্ন্যাক্স ইকো। আচ্ছা, আর একটা হচ্ছে গাঠিয়া, গরম গাঠিয়া, এটাতে হেভি খেতে হবে। এটা খুব ভালো, ভালো খেতে? হ্যাঁ খুব ভালো। আচ্ছা, দারুন। আচ্ছা, আরেকটা হচ্ছে গাঠিয়া, এগুলো চায়ের সাথে টুকটুক করে খাওয়ার জন্য। আমিও একটা গাঠিয়া খেতে চাই, গাঠিয়া খেতে খুব ভালো লাগে। এটাও ভালো, খুব ভালো লাগছে। হ্যাঁ, নুনটা একদম কম, বেশ ভালো খেতে। আমি একটা খাই। এটা খেলে নুন ঠিক আছে। কিন্তু তুমি এত আর্টিস্টদের মাঝখানে থেকে শোভাদীপ নিজে ছবি আঁকো? না আমি আঁকি না। আঁকো না? আমার নাতনি আঁকে। তাই? আমার নাতনি খুব ভালো ছবি আঁকে। বাহ। আর আঁকা দেখতে যাও? হ্যাঁ, প্রত্যেক শুক্রবার যাই, আর্টিস্টদের সঙ্গে দেখা হয়। কোথায় যাও? একাডেমিতে। একাডেমিতে যাও। আর্টিস্টদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে গল্প হয়, তারপরে গল্প হয়, ঘুরি, চা খাই। তো তোমরা যখন ছবি আঁকো তখন কি গল্প করো, মানে মজার মজার গল্প একটু বলো যদি তোমার। এমনি কি গল্প করব, ওরা ছবি আঁকে, ওদের গল্প ওরা করে। আমাকে যখন জিজ্ঞেস করে দিদি হয়েছে, তখন বলি হ্যাঁ হয়েছে হয়তো। নতুন যারা আর্ট কলেজে ঢোকে, আচ্ছা তুমি বলতে পারো, মানে বুঝতে পারো যে এটা ভুল হচ্ছে এটা ঠিক হচ্ছে? দেখে বলতে পারি। আচ্ছা, দেখে বলতে পারি যে এইখানটা ভুল হচ্ছে, মানে আমার ছবিটা যদি আঁকে তবে আমি হয়তো দেখে বলি যে এইখানটা হয়নি কি এইখানটা হয়নি।
তোমার এইটুকুনি, এর বেশি পারি না। অন্য বন্ধুদের ছবিও দেখতে যাও যখন হয়? অন্য বন্ধুদের ছবি বলতে ওই একাডেমিতে যা এক্সিবিশন হয় ওইটাই দেখতে যাই। তোমাকে হয়তো ইনভাইট কোনো করে? সময় বিল্লাতে ডাকে, বিল্লাতে আসি, আমাকে আচ্ছা। কেউ ইনভাইট করে, তারা ডেকে নিয়ে আমাদের সংবর্ধনা দেয়, আচ্ছা তাদের কাছে যাই। কোনো আর্টিস্ট হয়তো আমাদের ভালো লাগে, আমাদের ডাকে, ডেকে মানে আমাদের দিয়ে ওপেনিং করায়, আচ্ছা আমাদের দিয়ে ওপেনিং করায়, ওপেনিং করে আমাদের গিফট দেয়, শাড়ি দেয়। ওইটাই তো আমাদের অনেক, যে অত মানুষের মধ্যে আমাদের বেছে নিয়েছে, আমি যাই, ফুল দিয়ে যায়। আর আমাদের মডেলদের মধ্যে আর কেউ যায় না। তাই? হ্যাঁ। কেন যায় না? জিজ্ঞেস করেছো কখনো তাদের? না, ওরা বলে আমাদের টাইম নেই, তারপরে অনেক দূরে বাড়ি, আমরা যেতে পারবো না। ফুলকুমারী, তাই তো? ফুলদি মানে তোমাদের বাকিদের একটু নাম বলো, যে তাদের সাথে তোমাদের সম্পর্ক, বা যেমন আমরা জানি যে মেয়েরা মেয়েরা নাকি ফুলকুমারী আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, ছোটবেলার। তাই? ছোটবেলা, সেই 12 বছর বয়স থেকে। আচ্ছা, কি করে বন্ধুত্ব হলো? ওই কলেজে এসেছি, একসঙ্গে কাজ করেছি। একই বয়স দুজনের? না, ও একটু আমার থেকে বড়। আচ্ছা ও আমার থেকে বড়। আচ্ছা। এখনো বন্ধু, খুব ভালো বন্ধু আমরা। যেখানে যাই দুজনেই যাই, যেখানে আমি শুধু এইখানে একলা এসেছি, নাহলে আমরা দুজনেই যাই। তাই? হ্যাঁ, বাহ, যেখানে যাই দুজনে। ইস, জানলে তো মানে একসাথে নিয়ে এসে এই আড্ডাটা আরো জমে যেত। কিন্তু যাই হোক, আপনাকে মানে তোমাকে পাওয়া গেল তাই। আর এমনিতে কোনো হিংসুটেমি হয়, যে যেটা বলে যে মেয়েরা মেয়েরা খুব একে অপরের সাথে হিংসুটেমি করে? আমাদের সঙ্গে কি হিংসুটে করবে? মানে মেয়েরা মেয়েরা এই যে এতগুলো মডেল তারা না, যারা আছে, ওরকম হয় না, আমরা সব মিলেমিশে। বা এই ক্লাসে ও আছে, আমি এই ক্লাসে আছি, ওই ক্লাসে আছি, আবার ঘুরে তো ওই ক্লাসেই যাবো, তাহলে আমাদের আর কিছু হবে না। সবাই এক একটা ক্লাস পাল্টে পাল্টে করবে। মন খারাপ হয় যে নতুন মেয়েদেরকে লোকে বেশি চান্স দিচ্ছে আপনাদের, মানে কম বয়সী মেয়েদের আপনার বয়স? ওরকম কেউ আসেনি এখনো আসেনি? না, এখনো ওরকম কেউ আসেনি যে ও এসে আমাদের কাজটা নিয়ে নিচ্ছে, এরকম কেউ আসেনি। কেন আসছে না? এই টাকা দিচ্ছে না বলে, বা এই যে হ্যাঁ, টাকা দিচ্ছে না বলে মেন। টাকা দিচ্ছে না বলে মেন। টাকা দিচ্ছে না, আর কবে টাকা পাবো এটার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু মানে এই যে আমরা সারা বিশ্বে জানি যে মডেল দিয়ে কাজ হয়, এবং এটা সিলেবাসেও আছে যে একজন মানে মডেল দরকার। সেখানে আমাদের সরকারে এই এই ইন্ডিয়ান গভর্নমেন্টের সরকারেও আছে, কিন্তু আমাদের সরকারের মধ্যে সদিচ্ছে নেই না যে এই রকম একটা প্রফেশন থাকুক এবং তারাও টাকা পাক ঠিকঠাক মতো। না হলে এরকম 4 বছর ধরে লক্ষ লক্ষ টাকা আটকে রেখে সরকারেরই সদিচ্ছে নেই যে এই রকম একটা প্রফেশনে থাকুক এবং এই ধরনের কাজও হোক। এবং এই যে কাজ হয়ে এসেছে এতকাল ধরে, 8 জন ছিলেন, এবং আজকে কেউ 8 জন না, 12 জন ছিলাম। 12 জন ছিলেন? হ্যাঁ, 12 জন ছিলাম। একজন অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়ে আছে, তাকে দেখাশোনা করে, মানে সে 1500 টাকা পায় হ্যাঁ মাসে? একজন মারা গেছে। আচ্ছা, একজন মারা গেছে, আর একজন সে তো চলতে পারতে ক্ষমতা নেই, সেও ওদিকে বাদ হয়ে আছে। আমরা এই 6 জন 8 জন আছি। ভাবা যায়, এই 1500 টাকা যেখানে কিনা পেনশন পাওয়ার কথা আপনার তোমাদের, পেনশন বাবু একটা বড় অঙ্কের টাকা হওয়াই উচিত ছিল, সেখানে দাঁড়িয়ে একটা মানে 1500 টাকা দিচ্ছে। আমরা বলছি যে দেখো 1500 টাকায় কিচ্ছু হয় না, আমাদের একটু বাড়িয়ে দাও। দিদি বাড়াচ্ছে না, কি করব। 10,000 টাকাও দিত, তাও দেয় না, তাও দেয় না। এই বুড়ো হয়ে গেছি, এরপরে তো আর নড়তে পারবো না, তখন তো কিছুই পাবো না। আমাদের ওষুধের কত খরচা, গাড়ি ভাড়া কত খরচা। 1500 টাকায় কি হয়? কি হয়, আবার কলেজ তার মধ্যে এতদিন ধরে আটকে রাখে, তাহলে আমাদের তো চলতে হয় বলো। এই প্রশ্নের উত্তর কে দেবে আমি জানি না, কিন্তু আমরা প্রশ্ন করবো, প্রশ্ন করা থামাবো না। এবং তোমার মতো এত সুন্দরভাবে কাজের সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছেগুলো পূরণ করেছো, এবং এই কাজটা যে ভালো লাগার কাজ, এবং তুমি যে নিজের মনে করেছো যে এটা একটা সম্মানীয় কাজ, এটা তোমার কাছে সত্যি কুর্নিশ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানে মেয়েরা পোশাক পরুক আর না পরুক, পুরুষের চোখটা আসলে সব থেকে ইম্পর্টেন্ট, যে সে রেসপেক্টটা দেবে কি দেবে না, বা সে ঝাঁপিয়ে পড়বে কি পড়বে না, তাই না? না, আমি দেখি কলেজে এরকম ধরনের কোনোদিন কোনো কলেজে শুনিনি যে মেয়েদের উপরে অত্যাচার করেছে, কি ধর্ষণ হয়েছে, এটা আমি কোনোদিন শুনিনি।
কিন্তু হ্যাঁ, এই হসপিটালে দেখো কত ঘরের মেয়েরা আসে, তারা কিভাবে মানুষ হয়ে সে ডাক্তারের চান্স পায়, কিন্তু তাদের ধর্ষণ করে। ওদের মানসিকতা ভালো না, ওরা মানে ডাক্তারদের ভিতরে ওদের মানসিক যে ইয়েটা সেটা ভালো না, ওদের নজর খারাপ। নাহলে একটা মেয়েকে কেন ওরকম করবে? আর 4 জনে মিলে টার্গেট করে, একটা ছেলে তো পারে না। ওরা দল পাকায়, দল পাকিয়ে টার্গেট করে তারপরে তো ওকে এরকম করে, আর তারপরে তাকে মেরে ফেলে। তাহলে মানুষ বলে মনে করে না, ডাক্তাররা জানোয়ার বলে মনে করে, মানুষকে মানুষ বলে মনে করে। আর এই যে রাত বিরেতে, তুমিও তো নিশ্চয়ই রাত বিরেতে ফেরো। হ্যাঁ, আমিও রাত 12টায় ধরো কোনো জায়গায় এক্সিবিশন হচ্ছে, আমাকে ডেকেছে, সেখানে গেলাম। যতক্ষণ শেষ না হবে আমি তো সেখান থেকে বেরোতে পারি না। এবার শেষ হতে হতে 8টা, আমার বাড়ি যেতে যেতে 10টা, 10:30, 11টা হয়ে যায়। আমি তখন বাড়ি যাই, কিন্তু আমার ওতে ভয় নেই। যাদের ভয় আছে, যেসব ছেলেদের নজর খারাপ, তারা তো ওইটা করবেই, এটা করে। সে পুলিশই করুক, আর ডাক্তারি করুক, আর স্টুডেন্ট করুক, যারা এটা করে তারা করবে, তাদের নজরটাই ওই দিকে। মানে এই যে যারা করে তাদেরকে তো আসলে পুলিশ প্রশাসনের তরফ থেকে তো শাস্তি দেওয়া উচিত। মানে মেয়েদেরকে ঘরে না আটকে, যে রাতের পর বাইরে বেরোবে না, সেটা না আটকে তো আসলে উচিত এই ক্রিমিনালদেরকেই ধরে নিতে হবে। কাজের ক্ষেত্রে তো বেরোতে হবে। কোনো ডাক্তার, সে যদি মেয়ে হয়, সে তো তার একটা ডাক আসলো যে এইখানে আমাকে আসতেই হবে। সে কারোর বাড়ি প্রাইভেটে হোক আর হসপিটালে হোক, তাকে যেতে হবে। সে জানে আমি ডাক্তার, একজনকে ভালো করব। এইখানে যদি কটা ছেলে বসে থেকে ওকে ওইরকম ধর্ষণ করে, সেটা কে নেবে রিস্ক? হ্যাঁ, এটা তো পুলিশও তো ঠিক করে পাহারা দেয় না। পুলিশ যদি ঠিক করে পাহারা দিত, তাহলে কি একটা মেয়ের এরকম অসম্মান হতো? আমরা কেন ভয় পাবো? আমরা তো কিছু করিনি, আমরা কেন ভয় পাবো? একদমই তাই। আমরা বাঁচতে চাই, আর কেউ অন্যায় করলে তাকে প্রতিবাদ করতে চাই। তুমি জাস্ট অসাধারণ, তোমার সাথে কথা বলে এত ভালো লেগেছে। এবার একটু দ্রুত আগুনে ঝাঁপ দিই, কারণ জানি যে তুমি ভয় পাও না, তাই একটু চটপট করে আমরা একটু দ্রুত আগুনে ঝাঁপ দিই, কয়েকটা প্রশ্নের উত্তর করে ফেলি। পেশাগত কাজের বাইরে অন্য কি করতে ভালো লাগে? মানে মডেলিং করা ছাড়া আর কি করতে ভালো লাগে? আর ঘরে থাকলে আমার ঘরে যে কাজ আছে ওই কাজগুলো করি। বেড়াতে যেতে যে বললে ভালো লাগে? ঘরের কাজ আছে, আমার ঘরে ছক্কা আছে, কাটতে হয়, সে কেটে প্যাকেট করতে হয়, ওইগুলো করি সকালে বাড়ি থাকলে। আর নালে ছুটির সময় আমি বেড়াতে যাই। আমার এই কলকাতার মানে এই ভারতের আগে যতটা আছে আমি সব জায়গায় ঘুরে এসেছি, মনে হয় না যে আমি কোনো জায়গায় বাদ রেখেছি। বাহ, কাশ্মীর টু কন্যাকুমারী সব ঘোরা তোমার। হ্যাঁ। মডেলিং করে প্রথমবার যে টাকাটা পেয়েছিলে, সেটা দিয়ে কি নিজের জন্য কিছু কিনেছিলে? না, কিছু কিনিনি। কেন, আমার একটা ছোট ভাই আছে, ছোট্ট ভাই, তখন ছোটই ছিল ভাই, 3 বছরের হবে। ওই ভাইটার জন্য আমি একটা জামা, প্যান্ট, জুতো এটা কিনেছিলাম পুজোর সময়। ওটাতে আনন্দ পেয়েছি। হ্যাঁ, ও আমার ভাইকে নিয়ে দিয়েছি। কেন, আমাদের 6 বোনের পরে একটা ভাই, আর ভাইকে খুব ভালোবাসতাম, ভাইকে গিয়ে ওইটা কিনে দিয়েছি। ভাইও পরে খুব খুশি। কেন, গ্রামে থাকে তো, জুতো মোজা তখন পরতো না বাচ্চারা। আমি কলকাতায় থাকতাম, তাই দেখে ওকে কিনে দিলাম, ও খুব খুশি, সবাই মানে ওতে খুশি। আমার নিজের জন্য একটা কিচ্ছু কিনিনি। কোন শিল্পীর কাছ থেকে এমন একটা প্রশংসা তুমি পেয়েছিলে যেটা তোমার মানে খুব ভালো লেগেছিল এবং এখনো মনে থেকে গেছে? হ্যাঁ, একটা বলো কোনটা। না, এই প্রদোষদা যে আমাদের করে দিয়েছে, এটার জন্য তো আমরা সবাই তো ভালো। না, প্রশংসা ধরো এই যে বলে যে তুমি শোভা, তো এরকম যদি কোনো কিছু মনে পড়ে যে এরকম বলেছিল। না, এরকম যে সনাতনের সঙ্গে কাজ করিনি, কিন্তু আরো বড় আর্টিস্টদের সঙ্গে কাজ করেছি। আমার অত সবার নাম মনে নেই। কি বলেছিল? ছোটবেলায় কাজ করেছি, অত আমার কারোর নাম মনে নেই। কেন, আমি একাডেমিতে যখন কাজ করতাম তখন একজন অ্যাংলো ছিল, সে কাজ করতো না, আমি ওর ভাষা বুঝি না ও আমার ভাষা বুঝি, মানে দুজনের ইশারায় যেটুকুনি সেইটুকুনি বুঝতাম। আর ভালো হলে কি বলতো? হ্যাঁ, ইংরেজিতে কি বলতো ভালো হলে? গুড 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 গুড। বিউটিফুল বলতো না? বিউটিফুল। কিন্তু ওগুলো তো আমি অত বুঝতাম না, আর ওইটাই ও হাসতো, তা জানতাম যে না খুব ভালো হয়েছে। ও, আর মুখটা গম্ভীর করলে ভাবতে যে ভালো হয়েছে, তাহলে মনে হয় ঠিক নয়। আর ও যে কি বলতো আমি বুঝি না, আমি কি বলি ও বোঝে না,
এইভাবেই চলতো। কিছুদিন কাজ দারুণ। মানে বোবার সঙ্গে যে বোবা থাকে সে যে এরকম হয় ওরকম হয়েছে। তোমার সব থেকে কি খেতে ভালো লাগে? আমার নিরামিষ তরকারি ভালো লাগে, যেমন নিরামিষ সবজি তরকারি। পোস্ত? হ্যাঁ পোস্ত ভালো লাগে, পোস্ত আমি অত খাই না। তাহলে কি ভালো লাগে? আমার নিরামিষ সব মিশিয়ে একটা তরকারি হয়, পনিরের তরকারি হয়, এই। আচ্ছা, এবার জিজ্ঞেস করি যে তোমার প্রিয় শিল্পী, যার ছবি দেখে তুমি মানে বাপরে দারুণ মানে এরকম মনে হয়েছিল? কাউকে একজনকে আমি বলতে পারবো না, অনেক সবাই ভালোই আছে, একজনকে আমি বলতে পারবো না তাও যে তুমি এই একজন, পারবো না বলতে। কেন, সবাইকে আমার ভালো লাগে, সবাই তো কাজ করে, যার যার নিজের মতন করে করে। বলো, একটু এটা তো বলো। আমি বলতে পারবো না। একদমই ঠিক বলেছো যে সবাই তো সবার মতো করে। হ্যাঁ সবার মতো করে করে, তাতে তাদের ভালো লাগে, আমারও ভালো লাগে। তো শিল্পীদের কথা একটু বলো, যে তাদের থেকে তুমি কতটা সাহায্য পাও, বা তারা তোমার সমস্যাতে কি তারা পাশে এসে দাঁড়ায়? হ্যাঁ, সনাতন জিন্দা করোনার সময় আমাদের টাকা দিয়ে সাহায্য করেছে। দিদি বলো 1 মাসের চাল ডাল তেল সব তোমার ঘরে দিয়ে আসি। আমি না, বলো না তোমার ঘরে গাড়ি করে পৌঁছে দিয়ে আসি। আমি না না, আমার ঘরে তোমাকে কষ্ট করে আসতে হবে না। তারপরে ফুলদিকেও তাই বললো, সব মডেলদের না, আমাকে আর ফুলদিকে বেশি ভালোবাসে। তারপরে আমাদের টাকা পাঠিয়ে দিল, আমরা ওই দিয়েই বাজার দোকান করলাম। আবার আরেকজন আর্টিস্ট সেও দিয়েছে, একাডেমিতে একটা আর্টিস্ট সেও এসে 10,000 দিয়েছে, দুজনকে মানে দিয়েছে, তারা দিয়ে সাহায্য করেছে। আরো বোম্বে থাকে সঞ্জয়, ও আমাদের টাকা পাঠিয়েছে। তাই? হ্যাঁ বোম্বে থাকে, অন্য লোক দিয়ে টাকা পাঠিয়েছে, আমাকে আর ফুল দিতে। কিন্তু তোমার এই মানে বাস্তব বুদ্ধি এবং কি করতে হবে কি করতে হবে না এতটা সুন্দর। তবে কি তুমি কি চাও যে ভবিষ্যৎ প্রজন্ম আসুক এবং এই ধরনের প্রফেশনে যুক্ত হোক, এই মডেল হিসেবে থাকুক? হ্যাঁ, যারা মডেলের কাজ করতে চায় করুক, কারণ এখানে সম্মান আছে, সম্মান আছে এখানে। এখানে যদি ঢুকে সে কাজ করে মানে একবার টিকে যায়, সম্মান আছে। শুধু যদি সময় মতো টাকাটা পাওয়া যায়, শুধু যদি সময় মতন টাকাটা পাওয়া যায়, টাকা না পেলেও সে যদি প্রাইভেট ধরে নিতে পারে তবু তার চলে যাবে। তার মানে আমাদের এই ধরনের প্রফেশনটাও কিন্তু একটা বড় প্রফেশন এবং এটা হওয়া দরকার, এবং যে কোনো প্রফেশনই অ্যাকচুয়ালি সম্মানীয়, এটা হচ্ছে সব থেকে বড়। তোমার কাছ থেকে যেটা শিখলাম এবং এত ভালো লাগলো, এবার তোমার জন্য কিছু গিফট আছে। তোমার জন্য আছে 30% ডিসকাউন্ট ভাউচার ডেজ এর তরফ থেকে। এটা একটা পাবলিকেশন, খুব ভালো ভালো বই পাওয়া যায়। রাখো, প্রতিক্ষণ পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। লাস্ত্রাদা পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। আবার বৈঠক আমার তরফ থেকে একটা 1000 টাকার ভাউচার আছে, তোমরা এসে খাওয়া দাওয়া করো এখানে। আচ্ছা, বি বনি, এটা একটা পার্লার, এর তরফ থেকে একটা 500 টাকার একটা ভাউচার আছে। ও স্টোর চশমার দোকান, এটা থেকে 25% একটা ডিসকাউন্ট ভাউচার আছে। হাটারি গ্রিলস এর তরফ থেকে, এটা একটা খাবারের জায়গা রেস্টুরেন্ট, এটা থেকে 750 টাকার একটা ভাউচার আছে। অন্নপূর্ণা স্বাদি, যেটা আমরা খেলাম এতক্ষণ গাঠিয়ার ইয়েটা চিটোসটা, ওটা তরফ থেকে পুরো স্ন্যাক্স এর একটা ঝুড়ি আছে। আচ্ছা, তো এইটা তোমার জন্য। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি শোভাদি, তার প্রিয় বন্ধুর নাম কি? শোভাদির প্রিয় বন্ধুর নাম কি? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, নিচে দেওয়া হাইপ বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে
আমার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প